বন্ধুরা নমস্কার। আপাতত সারা দেশ 23শে জুলাইয়ের দিকে তাকিয়ে রয়েছে। 23শে জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভাতে আগামী অর্থ বছরের জন্য বাজেট পেশ করবেন। তার এই বাজেট এত গুরুত্বপূর্ণ এবার যে সারা দেশের সব অংশের মানুষের কৌতূহল। এই কারণে না যে এনডিএ আর ইন্ডিয়া জোটের মধ্যে তীব্র বাদানুবাদ হবে, তীব্র লড়াই হবে, এই বাজেট পাস হবে কিনা, বাজেট ফেল করবে কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয়, নরেন্দ্র মোদীর ভাষণ, রাহুল গান্ধীর ভাষণ বা বিরোধীদের সরকারকে চেপে ধরা, এইগুলির দিকে এগুলি তো অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বাজেটে কেন্দ্রীয় সরকার বা এনডিএ সরকার বা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির নেতৃত্বাধীন সরকার কি ইঙ্গিত দেয়, সরকার কি কোন দিশায় চলবে আগামী দিনে তার ইঙ্গিত দেবে এই বাজেটে। নাম্বার ওয়ান হলো, এই সরকার যদি ধরে নেয় যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবুর নাইডুর নেতৃত্বে মানে তাদের সহযোগিতায় এই সরকার আগামী 5 বছর থাকবে বা থাকতে চাইবে, তাহলে এই সরকার এক ধরনের বাজেট তৈরি করবে। আর এই সরকার যদি ধরে নেয় যে মধ্যবর্তী নির্বাচন অবশ্যম্ভাবী, অর্থাৎ এই সরকার মাঝখানে পড়ে যাবে, এরপরে ইন্ডিয়া জোট সরকার গঠন করলে তাদের সরকারও বেশি দিন টিকে থাকবে না, তাদের সরকারও পড়ে যাবে, ফলে মধ্যবর্তী নির্বাচন অবশ্যম্ভাবী হবে। সেই অবস্থায় বিজেপি যাতে একটা ভালো কমফোর্টেবল সিচুয়েশনে থাকে এবং মানুষের কাছে ভোট চাইতে গিয়ে যাতে তারা মানুষকে বলতে পারে এই বাজেটের মাধ্যমে বা এই সরকারের ধারাবাহিক কাজের মাধ্যমে তারা কি কি করেছে তার আভাস পাওয়া যাবে এইবারের বাজেটে। তো এই কারণে এবারের বাজেটের দিকে সবাই তাকিয়ে রয়েছে। আর একটা বড় কথা হলো যে আজকে এই সংবাদ বেরিয়েছে যে চন্দ্রবাবু নাইডুকে, মানে টিডিপি দলের নেতা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে অলরেডি কেন্দ্রীয় সরকার 60 কোটি টাকার বা 60,000 crore রুপিসের একটি রিফাইনারি প্রজেক্ট স্যাংশন করার গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। অর্থাৎ অন্ধ্রপ্রদেশ একটি রিফাইনারি পাবে, ওয়েল রিফাইনারি পাবে, এবং তার জন্য কেন্দ্র সরকার 60,000 কোটি টাকা দেবে। এটা চারটিখানি ব্যাপার না, বড় ব্যাপার। এবং এই দাবিটা নাকি তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টির সময়েই ছিল, অর্থাৎ অন্ধ্রপ্রদেশকে ভেঙে যখন আলাদা রাজ্য গঠন করা হয় তখন অন্ধ্রপ্রদেশের দাবি ছিল এবং কেন্দ্রীয় সরকারের তরফেও নাকি সেই দাবি মেনে নেওয়া হয়েছিল। কিন্তু 10 বছরে এই দাবি পূরণ করা হয়নি, কারণ 10 বছরে কেন্দ্রীয় সরকারের কাছে বাধ্যবাধকতা ছিল না। এইবার গিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে, এনডিএর কাছে এটা বাধ্যবাধকতা যে এবার নাইডুকে খুশি রাখতে হবে, টিডিপিকে হাতে রাখতে হবে। এই কাজটা যদি ঠিকভাবে না করা যায় এবং মাঝপথে যদি তিনি বাগড়া দেন এবং তিনি যদি এনডিএ ছেড়ে চলে যান, তাহলে সরকার সংকটে পড়ে যাবে। এই কারণে দেখেন এবার কিন্তু এই 60,000 কোটি টাকার প্রজেক্ট স্যাংশন করার গ্রিন সিগন্যাল অলরেডি দিয়ে দিয়েছে এবং সংবাদও বেরিয়ে গেছে ন্যাশনাল মিডিয়াতে। তো এতে বোঝা যাচ্ছে কেন্দ্র সরকার দুর্বল রয়েছে, কারণ দুর্বল না থাকলে 10 বছরে যা করেননি তা এখন কেন করছে। আবার এইটাও একটা ব্যাপার, নাইডুকে যদি এখন 60,000 কোটি টাকা দিয়ে দেয়, এরপরে নাইডু কি চুপ হয়ে যাবেন? নাইডু তো আরও বড় দাবি আনতে পারেন। এরকম কন্টিনিউয়াসলি নাইডু দাবি করতে থাকবেন এবং কোনো একটা জায়গাতে গিয়ে সমস্যা দেখা দিতে পারে। এটা বিজেপি খুব ভালো করে জানে, এটা নরেন্দ্র মোদী খুব ভালো করে জানেন। এবং নাইডুকে যে 60,000 কোটি টাকা দিচ্ছেন, এটা তো নীতিশ কুমারের জন্য একটা বড় সিগন্যাল। নীতিশ কুমার এখন তিনি বিহারকে আপনার স্পেশাল ক্যাটাগরি স্টেট করার যে দাবি সেটাকে আরও জোরদার করবেন, বা বিহারের জন্য যে স্পেশাল ইকোনমিক প্যাকেজ তিনি দাবি করে আসছেন সেটার জন্য তিনি প্রেশার দেবেন। এবং যদি তাকে না দেওয়া হয়, এখন ধরেন বাজেটে এই রিফাইনারির কথা উল্লেখ করে দেওয়া হলো, 60,000 কোটি টাকা স্যাংশনের কথা বাজেটে বলে দেওয়া হলো অর্থমন্ত্রীর তরফে, কিন্তু বিহারের জন্য এরকম বড় কিছু ঘোষণা করা হলো না। সেক্ষেত্রে ডিভিশন দেখা দেবে, একদিকে চন্দ্রবাবু নাইডুর পার্টি, একদিকে নীতিশ কুমারের পার্টি। কারণ চন্দ্রবাবু নাইডুর তো আরও 5 বছর পরে বিধানসভা নির্বাচন, কিন্তু নীতিশ কুমারের তো বিধানসভা নির্বাচন আগামী 1 বছর পরে, 1.5 বছর পরে। তার তো সেখানে কঠিন চ্যালেঞ্জ।
আরজেডি, কংগ্রেস এবং অন্যান্য বাম দল তারা সবাই মিলিয়ে ইন্ডিয়া জোট কিন্তু সেখানকার বিহারের মানুষের কাছে এটা বারবার তাদের কানে 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 মন্ত্রের মতো এটা বলতে থাকবে যে দেখো নীতিশ কুমার বিজেপিকে প্রেসার দিয়ে, মোদিকে প্রেসার দিয়ে বিহারের জন্য কিছু করতে পারছে না, সুতরাং নীতিশ কুমার অক্ষম এবং তার দ্বারা আর বিহার পরিচালনা করা সম্ভব না, সুতরাং তাকে ক্ষমতা থেকে সরাও। এবং এই বক্তব্য অত্যন্ত জোরালো বক্তব্য হয়ে যাবে, এটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে যাবে এবং মানুষকে এইভাবে তারা বিক্ষুব্ধ করে তুলতে পারবে নীতিশ কুমারের বিরুদ্ধে। তার কারণে নীতিশ কুমার কিন্তু অলরেডি এই দাবিগুলো জোরদারভাবেই তুলেছেন এবং তার দলের যে আপনার সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং হয়েছে সেখানেও এই সংক্রান্ত প্রস্তাব পাশ করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের ওপর প্রেশার ক্রিয়েট করা শুরু করেছে। কিন্তু এখন আজকের সংবাদে যে গ্রিন সিগন্যাল দেওয়ার কথা চন্দ্রবাবু নাইডুকে বলা হচ্ছে, সেই রকম কোনো প্রজেক্ট এই আপনার আসন্ন বাজেটে বিহারের জন্য স্যাংশন করা হয় কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তার কারণে 23শে জুলাই দিনটি একটা মাইলস্টোন হিসাবে বিবেচিত হবে। 23শে জুলাই বাজেট কীরকম হবে, বাজেটে আবার এই দুটো রাজ্যকে যদি কিছু আপনার দেওয়া হয়, প্রজেক্ট যদি দেওয়া হয়, এরকম বড় বড় প্যাকেজ যদি দেওয়া হয়, তাহলে অন্য রাজ্যগুলো কিন্তু সেক্ষেত্রে দাবি তুলবে। কারণ কেন্দ্রীয় সরকারের কাছে সব রাজ্য অফিসিয়ালি সব রাজ্য সমান হওয়ার কথা। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র সরকার এই রাজ্যকে এক দৃষ্টিতে, ওই রাজ্যকে আরেক দৃষ্টিতে দেখতে পারে না। তো এই কারণে অন্যান্য দলের পরিচালিত রাজ্য সরকারগুলো কিন্তু তখন দাবি করতে থাকবে এবং এই বিষয়গুলোকে সামনে আনতে থাকবে এবং সরকারকে একটা অস্বস্তিতে ফেলার চেষ্টা করবে। সেটা তার জন্য ইন্ডিয়া জোট বারবার মিটিং করছে, সলা পরামর্শ করছে এবং কি হলে কি করতে হবে তারা সেগুলি নিয়ে চর্চাও করতে শুরু করে দিয়েছে। এবং তারা তো বলেই দিয়েছে যে কেন্দ্রীয় সরকারকে আগামী 5 বছর যতক্ষণই সরকার থাকবে ততক্ষণ তারা টেনশনে রাখবে, চ্যালেঞ্জে রাখবে এবং এই সরকার কোনোভাবেই শান্তিতে কাজ করতে পারবে না এবং যে কোনো সময় সরকার পড়ে যেতে পারে, শান্তিতে বলতে রাজনৈতিকভাবে, এবং যে কোনো সময় সরকার পড়ে যেতে পারে, এই আভাস তারা বারবার দিয়ে দিয়েছেন। ফলে এই বাজেটে যদি, আর এছাড়া কেন বলছি আমি যে সরকার মধ্যবর্তী নির্বাচনের পরিকল্পনা মাথায় রাখছে কিনা, যদি নিউ পেনশন স্কিম এর জায়গাতে ওল্ড পেনশন স্কিম যদি সরকার আবার ফিরিয়ে আনে, ওপিএস, তাহলে বুঝতে হবে যে সরকার আপনার সরকারি কর্মচারীদেরকে খুশি করার চেষ্টা করছে। তাদের মধ্যে যে বিক্ষোভ রয়েছে বিজেপির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, সেই বিক্ষোভটাকে প্রশমিত করার চেষ্টা করছে। এই ধরনের সিদ্ধান্ত নেওয়া মানে কিন্তু মধ্যবর্তী নির্বাচনের দিকে ইঙ্গিত করবে। আর একটা হলো, যদি ট্যাক্স, মধ্যবিত্ত মানুষের জন্য যদি ট্যাক্সে যদি রিবেট দেওয়া হয়, এটা একটা বড়, এবং এইগুলি এখন সরকার নির্বাচনের পরে যদি সরকার এই ধরনের সিদ্ধান্ত নেয় তাহলে বুঝতে হবে সরকার আরেকটা বড় নির্বাচনের কথা মাথায় রেখে এগোতে শুরু করে দিয়েছে। এবং সরকার যদি তার রিফর্মস, সংস্কারবাদী যে তার কার্যকলাপ এতদিন ধরে চালিয়ে আসছে একের পর এক, তাকে যদি স্লো ডাউন করে দিয়ে জনমোহিনী বাজেট করে, সাধারণ, অতীব সাধারণ নিম্ন মধ্যবিত্ত অংশের মানুষকে যদি রিলিফ দেওয়ার এবং তাদেরকে খুশি করার চেষ্টা যদি বাজেটে বেশি বেশি করে, তাহলে ধরে নিতে পারেন যে নরেন্দ্র মোদীর মাথার মধ্যে আপনার মাঝপথে মধ্যবর্তী লোকসভা নির্বাচনের কোনো সুপ্ত পরিকল্পনা রয়েছে। এরকমটা মনে করলে আমার মনে হয় না রাজনৈতিকভাবে খুব একটা ভুল হবে বলে। এরকম সম্ভাবনা সেক্ষেত্রে মনে হতে পারে এবং এরকম সম্ভাবনা থাকতে পারে, কারণ এটা ধরে নিয়েছে, দুই পক্ষই ধরে নিয়েছে জোট সরকার বেশি দিন না এনডিএর পক্ষে চালানো সম্ভব না ইন্ডিয়া জোটের পক্ষে চালানো সম্ভব। এদের কারোর পক্ষেই বেশি দিন এতগুলো দলকে নিয়ে নানান জটিল আবর্তের মধ্যে সরকার চালিয়ে নিয়ে যাওয়া কোয়াইট ইম্পসিবল। এই কারণে ভারতবর্ষে আগামী 5 বছরের মধ্যে যে কোনো সময়ে, সে 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 3 বছর পরে হোক, 2.5 বছর পরে হোক, মধ্যবর্তী লোকসভা নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া তো যাবেই না, বরং ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে বলে মনে করা যেতে পারে। আপনাদের এক্ষেত্রে কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি
শেয়ার এবং লাইক অবশ্যই করবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।